হ্যালো, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আমি পারিজাত সাহা, ফাউন্ডার অফ পিএস গুরুকুল স্টাডি সেন্টার। আজকে আমাদের মাধ্যমিকের পরীক্ষার জন্য যেটা আলোচনা সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। এটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায়। এই অধ্যায় থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে আমার এই ভিডিওতে আমি সেই ধরনের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারের সমগ্র আলোচনাকে বোঝার সুবিধার্থে আমি 5টা টপিক্সে ভাগ করেছি। ঠিক আছে, টপিকসগুলো কী কী দেখা যাক। ফার্স্ট 1 নম্বর হচ্ছে বায়ুমণ্ডল, আমরা বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করব। সেকেন্ড সেটা হচ্ছে কি ওজোন স্তরের ধ্বংস এবং তার ফলাফল। 3 নম্বর হচ্ছে গ্রিন হাউস এফেক্ট এবং তার প্রভাব। 4 নম্বর স্থিতিশীল উন্নয়ন এবং বিকল্প শক্তিসমূহ, এবং লাস্ট যেটা আলোচনা করব সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি ও তাপন মূল্য। তাহলে একে একে আমরা এই আলোচনাগুলো করব। তো আলোচনা শুরু করবার পূর্বে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবে এবং একটা সাবস্ক্রাইব করবে, লাইক করে পাশে থাকবে। চলো তাহলে শুরু করা। আজকে আমাদের আলোচনা পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের গ্রিন হাউস এফেক্ট এবং তার প্রভাব সম্পর্কে। এটি হচ্ছে আমাদের টপিক 3। এই টপিক 3তে মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো হলো, প্রথম প্রশ্ন, গ্রিন হাউস এফেক্ট বা প্রভাব কী? যে প্রাকৃতিক প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের কিছু গ্যাসীয় পদার্থ যেমন CO2, CH4, N2O, O3 ও জলীয় বাষ্প পৃথিবীপৃষ্ঠ থেকে বিকিরিত তাপের এক অংশ মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয়, ফলে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পায়, একে গ্রিন হাউস এফেক্ট বলে। পরবর্তী প্রশ্ন, একটি জৈব এবং একটি অজৈব গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। জৈব গ্রিন হাউস গ্যাস হলো মিথেন, বিশ্ব উষ্ণায়নে এর ভূমিকা 19%। অজৈব গ্রিন হাউস গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড, বিশ্ব উষ্ণায়নে এর ভূমিকা 50%। 3 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কী? মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসগুলির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এর ফলে পৃথিবীর গড় উষ্ণতা বিপজ্জনকভাবে বেড়ে চলেছে। এই ঘটনা গ্লোবাল ওয়ার্মিং নামে পরিচিত। 4 নম্বর পরবর্তী প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের কুপ্রভাবগুলি লেখো। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম পয়েন্ট, গড় উষ্ণতা বৃদ্ধি। বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর গড় উষ্ণতা আজ পর্যন্ত প্রায় 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে। এই শতাব্দীর মাঝামাঝি এই উষ্ণতা 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড মতো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে বা বৃদ্ধি পাবে। 2 নম্বর, সমুদ্রের জলতল বৃদ্ধি। ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলে বরফের গলন বৃদ্ধি পেয়েছে, যা সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি করেছে। এর ফলে অদূর ভবিষ্যতে সমুদ্র উপকূলবর্তী দেশগুলি জলমগ্ন হওয়ার সম্ভাবনা আছে। 3 নম্বর, রোগের প্রকোপ। উষ্ণতা বৃদ্ধির ফলে বিভিন্ন জীবাণুর সংক্রমণ বৃদ্ধি পাওয়ার ফলে ডেঙ্গু, হাঁপানি, ম্যালেরিয়া ইত্যাদি রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে বা পাবে। 4 নম্বর পয়েন্ট, জীববৈচিত্র্যের উপর প্রভাব। বিশ্ব উষ্ণায়নের ফলে জীববৈচিত্র্য বিপন্ন হবে, অসংখ্য প্রাণী এবং উদ্ভিদ চিরতরে হারিয়ে যাবে। 6 নম্বর পয়েন্ট, ঝড়ের প্রকোপ বৃদ্ধি। বিশ্ব উষ্ণায়নের ফলে সুপার সাইক্লোন, টর্নেডো ইত্যাদি ঝড় আরও বিধ্বংসী রূপ নেবে। পরবর্তী প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন কমানোর উপায়গুলি লেখো। 1 নম্বর পয়েন্ট, জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস। কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদির ব্যবহার কম করলে বাতাসে CO2-র পরিমাণ হ্রাস পাবে। 2 নম্বর, বনসৃজন। অরণ্য ধ্বংস হ্রাস এবং বনসৃজনের দিকে নজর দিতে হবে, যাতে উদ্ভিদ বাতাস থেকে অতিরিক্ত CO2 শোষণ করে নিতে পারে। কারণ এর আগের আলোচনায় ছিল বিশ্ব উষ্ণায়নের জন্য মূলত যে গ্যাসটি দায়ী সেটা হচ্ছে CO2। 3 নম্বর পয়েন্ট, ফ্রেয়ন উৎপাদনে নিষেধাজ্ঞা। CFC-11, CFC-12 ও হ্যালোন গ্যাসের উৎপাদন ও ব্যবহার বাধ্যতামূলকভাবে বন্ধ করতে হবে। 4 জনসচেতনতা বৃদ্ধি। বিশ্ব উষ্ণায়নের কুপ্রভাব সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে হবে। 5 অপ্রচলিত শক্তির ব্যবহার। বিভিন্ন অপ্রচলিত শক্তি যেমন সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি, বায়ু শক্তি ইত্যাদির ব্যবহার বৃদ্ধি করে বিশ্ব উষ্ণায়নের মোকাবিলা করা সম্ভব। চলে আসি MCQ প্রথম প্রশ্নে, গ্রিন হাউস গ্যাস হিসাবে
পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিতে কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? এর আগের আলোচনায় ছিল, তোমরা সবাই জানো CO2 হচ্ছে প্রধান গ্রিনহাউস গ্যাস এবং গ্রিনহাউস এফেক্টে CO2-র অবদান হচ্ছে প্রায় 50%। নেক্সট, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অপশানে কি আছে? CH4, CO2, O2 এবং O3। এর মধ্যে O2 কোনো গ্রিনহাউস গ্যাস নয়। 3 নম্বর প্রশ্ন, গ্লোবাল ওয়ার্মিংয়ে বিভিন্ন গ্রিনহাউস গ্যাসের সঠিক ক্রমটি লেখো। তাহলে সঠিক ক্রম কি? কার্বন ডাই অক্সাইডের ভূমিকা সবচেয়ে বেশি, তাহলে কার্বন ডাই অক্সাইড 1 নম্বর পজিশনে থাকবে। তারপরে হচ্ছে মিথেন, তার থেকে কম ভূমিকা হচ্ছে CFC এবং সব থেকে কম ভূমিকা হচ্ছে জলীয় বাষ্প অর্থাৎ জলের। পরবর্তী প্রশ্ন, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে ফসল উৎপাদন ব্যাহত হয় কেন? এটি মাধ্যমিক 2017 সালের প্রশ্ন। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে মেরু অঞ্চলের বরফ গলে গিয়ে সমুদ্রে জলস্ফীতি হয়। এর ফলে সমুদ্র উপকূলবর্তী এলাকা লবণাক্ত জলে প্লাবিত হয়। উর্বর জমি চাষের অনুপযুক্ত হয়ে পড়ে, ফসল উৎপাদন ব্যাহত হয়। 2 নম্বর পয়েন্ট, জমির আর্দ্রতা কমে যায় এবং তাপমাত্রা বৃদ্ধি জলবায়ুর পরিবর্তন ঘটায়, ফলে ফসল উৎপাদন কমে যায়। আজকের ভিডিও এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।